হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমরা এনিমিস জগতের এমন একটি এপিসোড নিয়ে কথা বলতে যাচ্ছি যা কেবল একটি অ্যানিমেশন নয়, বরং একটি শিল্প। আজ আমরা কথা বলবো ডেমন স্লেয়ার সিজন 1 এর এপিসোড 4 নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো তানজিরো কামাডোর সেই মরণপণ সংগ্রাম। একবার কল্পনা করুন তো, একটি 15 থেকে 16 বছর কিশোর যার পুরো পরিবারকে ডেমনটা হত্যা করেছে, যার একমাত্র বোন যে বেঁচে আছে সেও নিজেও ডেমন হয়ে গেছে। সেই ছেলেটি গত 2 বছর ধরে থারগিরি পর্বতের নির্জনে তিল তিল করে নিজেকে পুড়াচ্ছে। কেন সে এই কাজটি করছে? কারণ সে চায় তার বোনকে আবার মানুষ করতে। এপিসোড 4 এর এই শুরুতেই আমরা দেখি সেই বিশাল পাথর যা 2 খণ্ড হয়ে পড়ে আছে। এই পাথরটি ছিল তানজিরোর জন্য অসম্ভবের দেওয়াল। উরুকুডাকি তাকে বলেছিলেন সে যদি তলোয়ারের এক আঘাতে এই পাথরটি কাটতে পারে তবে সে ফাইনাল ফাইটে সিলেকশনে যেতে পারবে। কিন্তু পাথরটি যখন কাটলো তখন আমরা একটি অদ্ভুত নীরবতা দেখতে পাই। কুয়াশা সরে যায়, এরপর দেখা যায় সাবিতো এবং মাকামো সেখানে নেই। তারা কারা ছিল? তারা কি কেবল তানজিরোর কল্পনা ছিল, নাকি তারা সেই মৃত আত্মা ছিল যারা এই 2 বছর ধরে তানজিরোকে তলোয়ারের সেই চালগুলো শিখিয়েছে? এই রহস্যময় শুরুটি আমাদের বলে দেয় সামনে যা আসছে তা সাধারণ কোনো পরীক্ষা নয়, বরং এটি জীবনের লড়াই। পাথর কাটার পর তানজিরো যখন ফিরে আসে, উরুকুডাকি তাকে দেখে স্তম্ভ হয়ে যান। উরুকুডাকি, যিনি একজন প্রাক্তন হাসিরা ছিলেন আর তিনি সবসময় মাস্কের পিছনে লুকিয়ে থাকেন, আজকে এই পর্বে আমরা তার ভিন্ন রূপ দেখতে পাই। তিনি তানজিরোকে জড়িয়ে ধরেননি ঠিকই, কিন্তু তার কণ্ঠে ছিল এক গভীর মমতা। তিনি তানজিরোকে একটি বিশেষ খাবার খেতে দেন। জাপানি সংস্কৃতিতে বিদায়ের আগে ভালো খাবার খাওয়ানো একটি প্রথা আছে। উরুকুডাকি জানতেন এটাই হয়তো তানজিরোর শেষ ভালো খাবার হতে পারে। তিনি তাকে বলেন, আমি তোমাকে আসলে এই পরীক্ষায় পাঠাতে চাইনি। এই বাক্যটি বলে দেয় উরুকুডাকি তানজিরোকে কতটা ভালোবাসেন। তিনি গত কয়েক বছরে তার বহু ছাত্রকে হারিয়েছেন। তিনি চাননি তানজিরো সেই একই পরিণতি হোক। এরপর আসে সেই বিশেষ উপহার, নীল রঙের কিমোনো আর শেয়ালের মুখোশ। এই মুখোশটিকে বলা হয় কিৎসুনে মাস্ক বা ওয়াটার অফ মাস্ক। উরুকুডাকি প্রতিটি মাস্কে একটি বিশেষ শক্তি দিয়ে আশীর্বাদ করেন যাতে তার ছাত্ররা বিপদ থেকে রক্ষা পায়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস দেখুন, এই মাস্কটি হয়ে দাঁড়ায় মৃত্যুর পরোয়ানা। তানজিরো যখন যাওয়ার সময় বলে, আমি সাবিতো আর মাকামোকে আপনার শুভেচ্ছা পৌঁছে দেব, তখন উরুকুডাকি অবাক হয়ে যান, কারণ তিনি জানতেন ওরা বহু বছর আগে ফাইনাল সিলেকশনে গিয়ে প্রাণ হারিয়েছিল। এরপর সিন শিফট হয় এবং আমরা দেখি ফুজি কাসেনে পর্বত। এই পাহাড়টি সারা বছর ধরে পিস্টেরিয়া ফুলে ঢাকা থাকে। এই ফুলের বেগুনি রং যেমন সুন্দর, এর গন্ধ তেমন ডেমনদের জন্য অসহ্যকর। ডেমন স্লেয়ার কর্পোরেশন এই পাহাড়টিকে একটি প্রকৃত কারাগার হিসেবে ব্যবহার করে। তারা বাইরে থেকে ডেমন ধরে এনে এই পাহাড়ের চূড়ায় ছেড়ে দেন যাতে ডেমনরা এই ফুলের কারণে পাহাড় থেকে বের হতে না পারে। পাহাড়ের নিচে ফুলের বাউন্ডারি থাকার কারণে ডেমনরা নিচে নামতে পারে না। এখানে আমরা দেখি 20 জন তরুণের এক ছোট দল। তানজিরো যখন সেখানে পৌঁছায়, সে তার প্রখর ঘ্রাণ শক্তি দিয়ে পুরো পরিবেশকে বোঝার চেষ্টা করে। 2 যমজ মেয়ে পরীক্ষার পরিচালক যখন পরীক্ষার নিয়মাবলী ঘোষণা করে তখন পরিবেশটি আরো গুমোট হয়ে ওঠে। এখানে নিয়ম একটাই, 7 দিন এই পাহাড়ের ভিতর বেঁচে থাকতে হবে। পাহাড়ের যে অংশে উইস্টোরিয়া নেই সেই গভীর জঙ্গলে প্রবেশ করার পর শুরু হয় আসল আতঙ্ক। সূর্যের আলো হারিয়ে যাওয়ার সাথে সাথেই সেখানে পুরো জঙ্গল ডেমনের গর্জনে কেঁপে ওঠে। এরপর আমরা দেখি জঙ্গলে ঢোকার কিছুক্ষণ পর তানজিরো অনুভব করে যে কেউ তাকে অনুসরণ করছে। হঠাৎ ঝোপের আড়াল থেকে 2টো ডেমন তার উপর ঝাঁপিয়ে পড়ে। এই মুহূর্ত ছিল তানজিরোর জীবনে প্রথম সত্যিকারের যুদ্ধ। সে আগে কাঠের তলোয়ার বা পাথরের উপর প্র্যাকটিস করেছে, কিন্তু চলন্ত এবং জীবন্ত কোনো শত্রুর সামনে সে এই প্রথম। তানজিরো তার ভয়কে জয় করে এবং মনে মনে উরুকুডাকির শিক্ষাগুলোকে স্মরণ করে। সে বুঝতে পারে যে তাকে কেবল তলোয়ার চালালে হবে না, তাকে তার নিঃশ্বাস বা ব্রিডিং নিয়ন্ত্রণ করতে হবে। এখানে আমরা প্রথমবারের মতন দেখি টোটাল কনসেন্ট্রেশন ব্রিডিং এর চমৎকার দৃশ্য। তানজিরো যখন লম্বা শ্বাস নেয় তখন তার শরীরে অক্সিজেন প্রবাহ বেড়ে যায় এবং তার শক্তি কয়েক গুণ বৃদ্ধি পায়। সে ব্যবহার করে ওয়াটার ব্রিডিং কোর ফর্ম। এখানে অ্যানিমেশনে আমরা লক্ষ্য করি পানির একটি ঢেউ যেন
জীবন্ত সমুদ্রের মতো ডেমনের ঘাড়কে আঘাত করছে। এটি কেবল জাদুকরী অ্যানিমেশন নয়, এটি তানজিরোর একাগ্রতার প্রতীক। চোখের পলকে সে দুইটি ডেমনের মাথা আলাদা করে ফেলে। লড়াই শেষে তানজিরো যখন হাঁপাচ্ছিল তখন সে অনুভব করে যে সে এখন আর সেই দুর্বল কাঠুরে ছেলেটি নয়, সে এখন একজন যোদ্ধা। কিন্তু সে জানতো না যে এই জঙ্গলে এমন এক দানব লুকিয়ে আছে যে গত 47 বছর ধরে কেবল উরুকুডাকির ছাত্রদের খাওয়ার জন্য অপেক্ষা করছে। এরপর আমরা দেখতে পাই বিশাল এক হ্যান্ড ডেমন, চারদিকে অন্য পরীক্ষার্থীর আর্তনাদ ছড়িয়ে যাচ্ছে। আমরা এখন গল্পের এমন এক পর্যায়ে যেখানে সাধারণ লড়াইয়ের সীমা ছাড়িয়ে এক বিভীষিকা তৈরি হয়। তানজিরো যখন জঙ্গলের আরো গভীরে যায় সে এক অদ্ভুত পচা গন্ধ পায়, যা তার আগে পাওয়া সব গন্ধের চেয়ে তীব্র। হঠাৎ সে দেখতে পায় এক তরুণ পরীক্ষার্থী প্রাণ ভয়ে পালাচ্ছে আর তার পেছনে ধাওয়া করছে এক অতিকায় দানব। এটি হলো সেই কুখ্যাত হ্যান্ড ডেমন। সেই ডেমনের বর্ণনা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। এর সারা শরীরে অসংখ্য হাত দিয়ে ঢাকা। হাতগুলো এক একটির উপর একটি পেঁচিয়ে নিজের শরীরকে একটি বর্মের মতো বানিয়ে রেখেছে। কিন্তু কেন এই ডেমনটি এত বড়? কারণ সে গত 47 বছর ধরে এই পাহাড়ে বেঁচে আছে। সাধারণত ফাইনাল সিলেকশনে ডেমনরা 3 থেকে 4 জন মানুষকে খেয়েই মারা পড়ে প্লেয়ারদের হাতে, কিন্তু এই দানবটি খেয়ে ফেলেছে 50 জনের বেশি পরীক্ষার্থী। সে যখন তানজিরোকে দেখে তার চোখ পড়ে তানজিরোর শেয়ালের মুখোশটির উপর। দানবটির অট্টকর হাসি বলে ওঠে, আবারও আমার প্রিয় শিয়াল ছানা এসেছে। এখান থেকেই আমরা জানতে পারি এক ভয়াবহ রহস্য। এই ডেমনটি উরুকুডাকিকে প্রচন্ড ঘৃণা করে, কারণ বহু বছর আগে উরুকুডাকি তাকে বন্দী করে এই পাহাড়ে পাঠিয়েছিলেন। তার প্রতিশোধ নিতে সে উরুকুডাকির প্রতিটি ছাত্রকে চিনে চিনে হত্যা করে। আপনারা কি কল্পনা করতে পারেন উরুকুডাকি যখন তার ছাত্রদের জন্য পরম মমতায় এই মাস্কগুলো তৈরি করতেন, তিনি জানতেন না যে তিনি আসলে তাদের গায়ে একটি মৃত্যু চিহ্ন এঁকে দিচ্ছেন। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই সাবিতো ও মাকামোর লড়াই এবং হ্যান্ড ডেমনের বর্ণনা। এই অংশে হ্যান্ড ডেমন তানজিরোকে মানসিকভাবে ভেঙে দেওয়ার জন্য বর্ণনা করতে শুরু করে সে কিভাবে সাবিতো এবং মাকামোকে হত্যা করেছিল। যখন সে জানতে পারে এই দানবটি উরুকুডাকির সব ছাত্রকে খেয়েছে, সে শোকে এবং রাগে তার গতি হারিয়ে ফেলে। দানবটি প্রশাসিক উল্লাসে বলে, আমি তার হাত পা একটা একটা করে খেয়ে ফেলেছিলাম। আর সাবিতো ছিল উরুকুডাকির সবচেয়ে শক্তিশালী ছাত্র। সে এই বছরের পরীক্ষায় সবচেয়ে বেশি ডেমন একাই মেরে ফেলেছিল। কিন্তু যখন সে হ্যান্ড ডেমনের মুখোমুখি হয় তার তলোয়ারটি ডেমনের শক্ত ঘাড় কাটতে গিয়ে ভেঙে যায়। সেই সুযোগে দানবটি সাবিতোর মাথা চিবিয়ে খেয়ে ফেলে। এই শুনে তানজিরোর মনে যে ঝড় বয়ে যাচ্ছিল তা অ্যানিমেশনে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে। তানজিরো বুঝতে পারে সে যাদের সাথে গত 2 বছর ট্রেনিং করেছে আসলে তারা মৃত আত্মা। তাদের অতৃপ্ত আত্মা কেবল তানজিরোর মাধ্যমেই মুক্তি পেতে পারে। তানজিরোর রাগ এখন আর কেবল নিজের জন্য নয়, এটি তার সেই সব বড় ভাই বোনেদের জন্য যারা এই দানবের পেটে অকালে প্রাণ হারিয়েছে। তানজিরোর এখন শুরু হচ্ছে সেই চূড়ান্ত লড়াই যা দেখার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। হ্যান্ড ডেমন তার অসংখ্য হাত দিয়ে তানজিরোর চারদিক থেকে ঘিরে ফেলে। এক একটি হাত যেন এক একটি চাবুক। তানজিরো বাতাসে লাফিয়ে উঠে নিজের ভারসাম্য বজায় রাখে। সে বুঝতে পারে এই দানবের শরীর কাটলে কোনো লাভ নেই, তাকে তার ঘাড় কাটতে হবে। কিন্তু হ্যান্ড ডেমনের ঘাড় সাধারণ ডেমনের চেয়ে অনেক গুণ শক্তিশালী। তানজিরো তার তীব্র জ্ঞান শক্তি ব্যবহার করে এবং হঠাৎ সে দেখতে পায় সেই ওপেনিং থ্রেড। এটি একটি উজ্জ্বল সুতা যা তাকে বলে দেয় শত্রুর কোন জায়গায় আঘাত করলে সে নিশ্চিত মারা যাবে। তানজিরো নিজের সমস্ত শক্তি ও ফুসফুস কেন্দ্রীভূত করে। সে চিৎকার করে ওঠে, ওয়াটার ব্রিডিং ফার্স্ট ফর্ম। এই দৃশ্যটি যখন পর্দায় আসে ব্যাকগ্রাউন্ডের মিউজিক এবং ভিজুয়াল ইফেক্ট মিলে এক সক্রিয় পরিবেশ তৈরি করে। একটি নিখুঁত অনুভূমিক কোপে তানজিরো হ্যান্ড ডেমনের সেই বিশাল এবং পাহাড়ের মতো শক্ত ঘাটটি 2 ভাগে ভাগ করে দেয়। 47 বছরের অভিশাপ এক নিমিষেই শেষ হয়ে যায়। তো এই ছিল ডেমন স্লেয়ারের এপিসোড 4।